তাহলে কি জীবনযুদ্ধের লড়াইয়ে কিছুটা হলেও এগিয়ে গেলেন বরুণ চক্রবর্তী রবি বিষ্ণয়কে পিছনে ফেলে? এই রবি বিষ্ণয় আর বরুণ চক্রবর্তী এই দুজনের মধ্যেই আলটিমেট লড়াইটা হবে এই এশিয়া কাপে তথা আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের ওই চূড়ান্ত 15 জনের স্কোয়াডে ঢোকার। তো এই মুহূর্তে মানে যেটুকু খবর পাওয়া যাচ্ছে তাতে করে ওয়াশিংটন সুন্দর আর আকসার প্যাটেল এই দুজন ডেফিনেটলি ওই বোলিং অলরাউন্ডার বা স্পিনিং অলরাউন্ডার হিসেবে অবশ্যম্ভাবী ওই চূড়ান্ত স্কোয়াডটায় থাকবেন, এশিয়া কাপেও থাকবেন, ডেফিনেটলি টি-20 বিশ্বকাপেও থাকবেন যদি না ইঞ্জুরির কবলে তারা পড়েন। আর থার্ড স্পিনার হিসেবে এই জায়গায় মানে একদম প্রপার স্পিনার হিসেবে উঠে আসবেন কুলদীপ যাদব। কুলদীপ যাদবের কোনো বিকল্প এই মুহূর্তে নেই বললেই চলে, তাও আবার পার্টিকুলারলি টি-20 ফরম্যাটে, যেখানে এর আগের টি-20 বিশ্বকাপটা যখন ভারত জিতেছিল 2024-এ, সেখানে কুলদীপ যাদবের বল হাতে কিন্তু অনেক বড় আর কার্যকরী একটা ভূমিকা ছিল, গুরুত্বপূর্ণ সময় তিনি টিমকে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন। তো কুলদীপ যাদবের থাকাটাও এক প্রকার নিশ্চিত। তবে চতুর্থ স্পিনার হিসেবে এই জায়গায় হয় বরুণ চক্রবর্তী না হলে রবি বিষ্ণয়, দুজনের মধ্যে একজনকে আলটিমেটলি বেছে নিতে হবে সিলেক্টরদের। হ্যাঁ, দুজনেই থাকতে পারতেন যদি কুলদীপ যাদব অ্যাভেলেবেল না থাকতেন। খেয়াল করে দেখুন গত বছর ভারত যে কটা টি-20 সিরিজ খেলেছে ওই টি-20 বিশ্বকাপ জয়ের পরে, তখন তো কুলদীপ যাদব ওই সিরিজগুলোতে অ্যাভেলেবেল ছিলেন না, তখন কিন্তু নিয়ম করে বরুণ চক্রবর্তী রবি বিষ্ণয় দুজনকেই খেলিয়েছিল ভারতের টিম ম্যানেজমেন্ট, আর দুজনে বেশিরভাগ ম্যাচে নিয়ম করে একাদশেও ছিলেন। আর এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখান থেকে আলটিমেটলি দুজনের ভেতর থেকে একজনকেই বেছে নিতে হবে, আর এই জায়গায় এখন ওভারওয়েলমিং ফেভারিট হিসেবে বরুণ চক্রবর্তী উঠে আসবেন। খুবই সারপ্রাইজিং একটা বিষয়। রবি বিষ্ণয় কিন্তু 2022 সাল থেকে তিনি ভারতের টি-20 ফরম্যাটে কিন্তু এক প্রকার রেগুলার বোলার ছিলেন। হ্যাঁ, তিনি হয়তো ওই মানে বড় বড় টুর্নামেন্টগুলোতে খেলেননি, কিন্তু ওভারঅল ভারত যে দ্বিপাক্ষিক সিরিজগুলো খেলেছে, বাইল্যাটারাল সিরিজগুলো খেলেছে, সেটা দেশের মাটিতে হোক কিংবা বিদেশের মাটিতে হোক, বেশিরভাগ সময় রবি বিষ্ণয় কিন্তু অ্যাভেলেবেল ছিলেন, আর তিনি কিন্তু বেশ ভালোই পারফরমেন্স করেছেন। এমন নয় যে তার পারফরমেন্সের গ্রাফটা খুব একটা খারাপ ছিল। রবি বিষ্ণয়ের জন্য যে ব্যাপারটা সবচেয়ে বড় ব্যাকফায়ারিং হয়ে গেছে সেটা হচ্ছে এই মরশুমের আইপিএল, ইভেন আগের মরশুমের আইপিএলটাও, এই লাস্ট দুইটা মরশুমের আইপিএল রবি বিষ্ণয়ের কিন্তু বল হাতে খুব একটা ভালো কাটেনি। ইভেন এই 2025-এর আইপিএলটা সবচেয়ে খারাপ মানে আইপিএল কেটেছে আমি বলবো। প্রায় মানে তার বোলিং ইকোনমি চলে গেছিল 11-র কাছাকাছি। আর এছাড়া তিনি কিন্তু মানে প্রয়োজনীয় সময় গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দিতে পারেনি টিমকে। লখনৌ সুপার জায়ান্টস এই আইপিএল মরশুমে যায় চূড়ান্তভাবে এক প্রকার ব্যর্থই হয়েছে, তার জন্য রবি বিষ্ণয় ওই বল হাতে কন্ট্রিবিউট করতে না পারাটা কিন্তু অনেক বড় একটা ব্যাকফায়ারিং মানে রোল হিসেবে এই জায়গায় কাজ করেছিল। আর গত মরশুমটাও কিন্তু রবি বিষ্ণয়ের খুব একটা ভালো যায়নি আইপিএলে, কিন্তু তারপরেও জাতীয় দলের হয়ে তিনি কিন্তু মোটা থেকে ভালোই পারফরমেন্স করেছিলেন। 16 ম্যাচ খেলে 22টা উইকেট শিকার করেছিলেন। তার বোলিং ইকোনমি যে খুব একটা খারাপ ছিল তা কিন্তু নয়। কিন্তু বরুণ চক্রবর্তী তিনি ওই গত বছর বাংলাদেশের এগেনস্টে টি-20 সিরিজ দিয়ে যে ভারতীয় দলে আবার প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন, তারপর থেকে দেখতে গেলে তিনি 3খানা সিরিজ খেলেছেন টিম ইন্ডিয়ার হয়ে, ওই বাংলাদেশের এগেনস্টে, তারপর সাউথ আফ্রিকার এগেনস্টে সেটা অ্যাওয়ে সিরিজ ছিল, আর তারপর দেশের মাঠে ইংল্যান্ডের এগেনস্টে যেটা এই বছর হয়েছিল। এই 3টা সিরিজেই বরুণ চক্রবর্তী হায়েস্ট উইকেট টেকার হয়েছেন। আর তার থেকেও বড় কথা, দুইবার তিনি 5 উইকেট শিকার করেছেন। আর এর থেকেও আরেকটা বড় বিষয় হলো তার বোলিং স্ট্রাইক রেট, মানে প্রায় ওই জায়গায় 12.5-এর একটু বেশি। মানে প্রত্যেক 13 বল অন্তর বরুণ চক্রবর্তী একটা করে উইকেট শিকার করেছেন, মানে তার যখন এই মানে ভারতীয় দলে আবারও প্রত্যাবর্তন ঘটেছে। আর তার বোলিং অ্যাভারেজটা তো অবিশ্বাস্যর থেকে অবিশ্বাস্য বলে কম বলা হবে, ওটা তো আন্ডার 13, মানে 13-এরও নিচে। এই রকম পারফরমেন্স যদি কোনো বোলারের থাকে সেটা তো যে কোনো টিমের কাছে এক প্রকার সম্পদই। আর বরুণ চক্রবর্তী নিজের যেভাবে আপগ্রেডেশন করেছেন, তার ভ্যারিয়েশনগুলো নিয়ে তিনি যেভাবে কাজ করেছেন, পার্টিকুলারলি তার ওই গুগলি ডেলিভারিগুলোকে নিয়ে, রং অ্যান্ড ডেলিভারিগুলো যেগুলো তিনি রিসেন্ট পাস্টে প্রডিউস করে ব্যাটারদেরকে যথেষ্ট টাফ টাইম দিয়েছেন, পার্টিকুলারলি তার গ্রিপ থেকে শুরু করে তার ওই মানে রিলিজ মানে পজিশন, এই মানে জায়গাটায় তিনি এতটাই ইমপ্রুভমেন্ট ঘটিয়েছেন যেখানে ব্যাটারদের পক্ষে তাকে কিন্তু রিড করা যথেষ্ট কঠিন হয়ে যায়। আর তার উপর তার মানে লাস্ট দুইটা আইপিএল মরশুম খুব ভালো কেটেছে। এই বছর কলকাতা নাইট রাইডার্স হয়তো খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি ওভারঅল, কিন্তু বরুণ চক্রবর্তী বল হাতে তিনি তার কার্যকারিতা আবারও প্রমাণ করে দিয়েছেন। আর এর আগের মরশুমে কলকাতা যে চ্যাম্পিয়ন হয়েছিল তার পিছনে বরুণ চক্রবর্তীর অনেক বড় একটা ভূমিকা ছিল। রবি বিষ্ণয় এই জায়গাতেই মার খেয়ে গেছে বরুণ চক্রবর্তীর কাছে। আইপিএল এর পারফরমেন্সের দিক থেকে তিনি যেমন পিছিয়ে পড়েছেন বরুণ চক্রবর্তীর থেকে, অপরদিকে গত বছর ভারতীয় দলে বরুণ চক্রবর্তীর আবারও প্রত্যাবর্তনের পর পার্টিকুলারলি টি-20 ফরম্যাটে তিনি হাইয়েস্ট উইকেট টেকার। আর তার বোলিং অ্যাভারেজ থেকে শুরু করে বোলিং ইকোনমি, যেটা একটু আগে আপনাদের সামনে তুলে ধরলাম, সেগুলো তো অবিশ্বাস্যর থেকে অবিশ্বাস্য বলতে হবে। আর তার এত ভালো বোলিং পারফরমেন্স, ওভারঅল তিনি নিজেকে অ্যাজ আ বোলার তার ভ্যারিয়েশনগুলো নিয়ে যেভাবে কাজ করেছেন, ব্যাটারদেরকে যেভাবে টাফ টাইম দিয়েছেন, মানে দল খারাপ খেললেও তিনি কিন্তু তার কাজটা বেশ ভালোভাবেই করে গেছেন, সেটা আইপিএলে তিনি আবারও প্রমাণ করে দিয়েছেন। আর গত বছর বিশ্বকাপ জয়ের পর থেকে ভারত যেসব টি-20 সিরিজগুলো খেলেছে তার পরবর্তীতে তারা যে এরকম ডমিনেশন চালিয়েছে অপোনেন্ট টিমগুলোর উপর, তার জন্য এই বরুণ চক্রবর্তীর এই স্পিন জাদু বা তার ওই ঘূর্ণির ভেলকি
অনেক বড় একটা কার্যকরী ভূমিকা হিসেবে পালন করেছে। মানে তার ওই ঘূর্ণির জাদুতেই বলতে গেলে ব্যাটাররা কিন্তু এক প্রকার কুপকাত হয়ে গেছে, তার পারফরমেন্স আর তার স্ট্যাটিস্টিক্সটা কিন্তু এই জায়গায় আলটিমেট কথা বলে দিচ্ছে। রবি বিষ্ণয় কিন্তু খুব একটা খারাপ পারফরমেন্স করেনি, কিন্তু বরুণ চক্রবর্তীর সাথে তার যদি পারফরমেন্সের কম্প্যারিজন করে দেখেন সেটা কিন্তু অনেকটাই তুলনামূলক ম্লান হয়ে যাচ্ছে। সেই কারণে আমি ওই ভিডিওর শুরুতেই বললাম, জীবন যুদ্ধের এই লড়াইয়ে বরুণ চক্রবর্তী কিছুটা হলেও রবি বিষ্ণয়কে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে এসছে। সেই কারণেই আমি মনে করছি সিলেকশন প্যানেলের যদি এই দুই স্পিনারের মধ্যে একজনকে আলটিমেটলি বেছে নিতে হয় আসন্ন এই এশিয়া কাপে আর মানে একেবারে হাই ভোল্টেজ টুর্নামেন্ট আগামী বছর টি-20 বিশ্বকাপে, তাহলে বরুণ চক্রবর্তী কিন্তু রবি বিষ্ণয়ের থেকে অনেকটাই এগিয়ে থাকবেন। আর আমি এখানে একদম গ্যারেন্টি দিয়ে আপনাকে বলছি, বরুণ চক্রবর্তী যদি পাস স্লিপ না করেন, যদি এই এশিয়া কাপে তিনি তার ওই ভালো ফর্ম, তিনি তার ওই গুড রিদিম যদি ক্যারি করতে পারেন, যেটা তিনি ওই গত বছর থেকে মানে শুরু করে এখনো অবধি করে এসছেন, তাহলে বরুণ চক্রবর্তী একদম নিশ্চিতভাবেই এশিয়া কাপ তো বটেই, আগামী বছর মানে একবারে হাই ভোল্টেজ টুর্নামেন্ট টি-20 বিশ্বকাপের ভারতের চূড়ান্ত 15 জনের স্কোয়াডে তিনিই থাকবেন ওভার রবি বিষ্ণয়। তো আপনারা কাকে চান, বরুণ চক্রবর্তী নাকি রবি বিষ্ণয়? যদি দুজনের মধ্যে একজনকে পিক করতে হয় ভারতের সিলেকশন প্যানেলের তরফ থেকে, কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।